একটু কল্পনা করা যাক, আম অনাগত সন্তানের জন্য একটা সাধারণ কাঠের তাক বানাতে কারোর ৮ বছর সময় লাগছে। হ্যাঁ, ঠিক ৮ বছর। একটা তাক মানে যেটা বানাতে হয়তো একটা ছুটির দিনই যথেষ্ট ছিল, সেটা শেষ করতে করতে একটা শিশুর জন্ম হয়ে স্কুলে যাওয়ার বয়স হয়ে গেল। একটু ভাবলে অবাক লাগে, ওই কাঠের টুকরোগুলো ৮ বছর ধরে গ্যারেজের এক কোণায় পড়ে থেকে ধুলো জমিয়েছে। আর প্রতিদিন মানুষটি পাশ দিয়ে যাওয়ার সময় ভেবেছে, আজ নয় কাল ঠিক করে ফেলব। হ্যাঁ, শুনলে মনে হতে পারে এটা বোধহয় কোনো কমেডি সিনেমার দৃশ্য। কিন্তু আসলে মানুষের আচরণের খুব বাস্তব আর দৈনন্দিন একটা রূপ এই গল্পের মধ্যে লুকিয়ে আছে। মানে কাজ ফেলে রাখার যে অদ্ভুত প্রবণতা আমাদের সবার ভেতরে কমবেশি কাজ করে, এটা তারই একটা চরম দৃষ্টান্ত, তাই না? আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে ঠিক ওই কাঠের তাকের মতোই কোনো কাজকে মাসের পর মাস ফেলে রাখি। একদম তাই। আর আজকের এই ডিপ ডাইভে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল প্যাট্রিক কিংয়ের লেখা একটা অসাধারণ বই, দ্য সায়েন্স অফ গেটিং স্টার্টেড। আর শুরুতে এই যে ৮ বছর ধরে তাক বানানোর গল্পটা বললাম, এটা আসলে কোনো কাল্পনিক গল্প নয়। সত্যি বলতে এটা স্বয়ং লেখক প্যাট্রিক কিংয়ের বাবার গল্প। লেখক যখন মায়ের গর্ভে, তখন তার বাবা এই তাকটি বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু দিনের পর দিন সেটা কেবল পিছিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। আর এখানকার সবচেয়ে মজার ব্যাপারটা হলো ৮ বছর পর কাজটা শেষ পর্যন্ত কিভাবে হলো। যখন তার বাবাই বিশাল কাজটিকে ছোট ছোট মানে একদম সাধারণ ভাগে ভাগ করে ফেললেন। একদিন হয়তো শুধু পেরেক কিনে আনলেন, অন্য একটা ছুটির দিনে শুধু কাঠের মাপ নিলেন। হ্যাঁ, আরেকদিন হয়তো কিছু কাঠ কেটে রাখলেন। এভাবেই একসময় তাকটি তৈরি হয়ে গেল। বড় কাজকে ছোট অংশে ভাগ করার এই পদ্ধতিটা শুনতে খুব সাদামাটা মনে হলেও এর পেছনের বিজ্ঞানটা অত্যন্ত শক্তিশালী। আসলে এটি সরাসরি আমাদের মস্তিষ্কের কাজ করার প্রক্রিয়ার সাথে যুক্ত। ঠিক, আজকের এই ডিপ ডাইভে আমাদের মিশন হল কেন আমরা কাজ ফেলে রাখি তার পেছনের বিজ্ঞানটা বোঝা, আর প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা বাড়ানোর জন্য একেবারে হাতে কলমে কিছু কার্যকর পদক্ষেপ বা ট্রেনিং মেথড বের করা। কারণ কাজ ফেলে রাখাটা আসলে শুধুই অলসতা নয়, এর পেছনে মস্তিষ্কের একটা বিশাল খেলা আছে। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। আমাদের মস্তিষ্ক অনেকটা এমন একটি যুদ্ধক্ষেত্র, যেখানে একদিকে আছে একটি জেদি শিশু যে এখনই চকোলেট চায়, আর অন্যদিকে আছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ যে ভবিষ্যতের জন্য টাকা জমাতে চায়। দারুণ একটা উপমা। এই উপমাটা মস্তিষ্কের ভেতরকার অবস্থাকে চমৎকারভাবে তুলে ধরে। মানে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই লড়াইটা মূলত আমাদের মস্তিষ্কের দুটি অংশের মধ্যে ঘটে। একটি হলো লিম্বিক সিস্টেম আর অন্যটি হলো প্রিফ্রন্টাল কর্টেক্স। আচ্ছা, তার মানে লিম্বিক সিস্টেমে কি সেই জেদি শিশুটা? একদম ঠিক ধরেছেন। লিম্বিক সিস্টেম হলো মস্তিষ্কের আদিমতম অংশ, সেই জেদি শিশু। বিবর্তনের শুরু থেকে এর মূল কাজ হলো আমাদের বাঁচিয়ে রাখা। এটি খুব দ্রুত কাজ করে, স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেয় এবং এর মূল লক্ষ্য থাকে তাৎক্ষণিক আনন্দ পাওয়া বা ডোপামিন রিলিজ করা এবং যে কোনো ধরনের কষ্ট বা অস্বস্তি থেকে দূরে থাকা। তার মানে লিম্বিক সিস্টেম আসলে আমাদের ভবিষ্যতের কথা ভাবে না, সে শুধু এই মুহূর্তের আনন্দ বা আরামটা খোঁজে। আর অন্যদিকে প্রিফ্রন্টাল কর্টেক্স হল সেই যুক্তিবাদী প্রাপ্তবয়স্ক মানুষ, যে দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে ভাবে। ব্যাপারটা ঠিক তাই। প্রিফ্রন্টাল কর্টেক্স যৌক্তিক সিদ্ধান্ত নেয়। ধরুন ক্যারিয়ার গঠন, স্বাস্থ্য ভালো রাখা বা কোনো বড় প্রজেক্ট শেষ করার মতো বিষয়গুলো এর দায়িত্বে থাকে। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। কী রকম সমস্যা? প্রিফ্রন্টাল কর্টেক্স খুব ধীর গতিতে কাজ করে এবং এটি চালাতে মস্তিষ্কে প্রচুর শক্তির প্রয়োজন হয়। অন্যদিকে লিম্বিক সিস্টেম অত্যন্ত দ্রুত। ফলে যখনই সামনে কোনো কঠিন বা একঘেয়ে কাজ আসে, তখন লিম্বিক সিস্টেম তার তাৎক্ষণিক আনন্দের চাহিদা নিয়ে প্রিফ্রন্টাল কর্টেক্সকে পরাস্ত করে ফেলে। মানে মস্তিষ্ক তখন ভবিষ্যতের বড় অর্জনের কথা ভুলে গিয়ে তাৎক্ষণিক আরামটা বেছে নেয়। ও আচ্ছা, এই কারণেই কি জরুরি রিপোর্ট লেখার বদলে সোশ্যাল মিডিয়া স্ক্রল করাটা এত সহজ মনে হয়? কারণ সোশ্যাল মিডিয়া থেকে লিম্বিক সিস্টেম তাৎক্ষণিক ডোপামিন পাচ্ছে, আর রিপোর্ট লেখার জন্য প্রিফ্রন্টাল কর্টেক্সের যে বিপুল শক্তি দরকার, মস্তিষ্ক সেটা খরচ করতে চাইছে না। হ্যাঁ, এই বিশ্লেষণটা একেবারে নিখুঁত।
আসলে প্রোক্রাস্টিনেশন শব্দটি কিন্তু আধুনিক যুগের কোনো আবিষ্কার নয়, এটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। প্রো মানে সামনের দিকে এবং ক্রাস্টিনাস মানে আগামী দিন পর্যন্ত, অর্থাৎ কোনো কিছু আগামী দিনের জন্য ফেলে রাখা। শৈশবে হোমওয়ার্কের বদলে লেগো দিয়ে দুর্গ বানানোর যে স্বভাব, সেটাই বড় বয়সে অভ্যাসে পরিণত হয়। তখন লেগোর জায়গায় চলে আসে ইন্টারনেট বা ওয়েব সিরিজ। মূল মেকানিজমটা তাহলে একই থাকছে। মজার ব্যাপার হলো, বইতে প্রোক্রাস্টিনেশনের যে 5টি ধাপের কথা বলা আছে তা শুনলে মনে হয় সবাই প্রতিনিয়ত এই চক্রের মধ্যে ঘুরপাক খাচ্ছে। প্রথম ধাপটাই হলো ভুল ধারণা তৈরি করা, মানে মনে মনে বলা, জীবন তো একটাই, এত কষ্ট করে কি লাভ, বা কাজটা করতে তো মাত্র 2 ঘন্টা লাগবে, কাল সকালেই করে ফেলব। হ্যাঁ, আর এই ভুল ধারণাগুলো যখন বাস্তবের মুখোমুখি হয়, তখনই দ্বিতীয় ধাপের জন্ম হয় অস্বস্তি। যখনই জমিয়ে রাখা কাজটার কথা মনে পড়ে, মনের ভেতর একটা চরম অস্বস্তি কাজ করতে শুরু করে, কারণ মস্তিষ্ক বুঝতে পারে যে সামনে একটা বড় মানসিক পরিশ্রমের পাহাড় দাঁড়িয়ে আছে। লিম্বিক সিস্টেম তখন প্যানিক করতে শুরু করে। আর সেই অস্বস্তি কাটাতে আসে তৃতীয় ধাপ, অজুহাত তৈরি। যেমন ধরুন, আজ বড্ড গরম, বা এখন তো মুড নেই, আমার আরও একটু রিসার্চ করা দরকার। এরপরেই আসে সবচেয়ে ভয়ঙ্কর চতুর্থ ধাপ, এড়িয়ে যাওয়ার কাজ বা অ্যাভয়েডেন্স অ্যাক্টিভিটিস। ঠিক, মূল কাজের বদলে এমন কিছু করতে শুরু করা যা আপাত দৃষ্টিতে দরকারি মনে হয়। যেমন হয়তো খুব জরুরি একটা ইমেল লেখার কথা, কিন্তু তার বদলে হঠাৎ করে কেউ নিজের ডেস্ক বা বাথরুম পরিষ্কার করতে শুরু করে দিল। মানে এক প্রকার নিজেকে সান্ত্বনা দেওয়া আর কি। একদম। এই এড়িয়ে যাওয়ার কাজের মাধ্যমে মস্তিষ্ক নিজেকে বোকা বানায়। মনে একটা ভুয়া তৃপ্তি আসে যে আমি তো অলস বসে নেই, আমি তো কাজই করছি, কিন্তু আসল কাজটা পড়েই থাকে। এভাবেই পঞ্চম ধাপে গিয়ে পরিণাম ভোগ করতে হয়। ডেডলাইন পার হয়ে যায়, মানসিক চাপ বাড়ে এবং অনুশোচনা শুরু হয়। এই চক্র ভাঙতে হলে সবার আগে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। এর জন্য হল্ট মেথডের প্রয়োগ অত্যন্ত কার্যকর। হল্ট মেথড মানে HALT, হাংরি, অ্যাংরি, লোনলি, টায়ার্ড। হ্যাঁ, যখনই কেউ ক্ষুধার্ত, রাগান্বিত, একাকী বা ক্লান্ত থাকে, তখন প্রিফ্রন্টাল কর্টেক্সের কাজ করার শক্তি একেবারে তলানিতে ঠেকে যায়। তার মানে কেউ যদি ক্লান্ত বা ক্ষুধার্ত থাকে, তাহলে লিম্বিক সিস্টেমকে থামানোর মতো কোনো শক্তি যুক্তিবাদী মস্তিষ্কের কাছে থাকছে না। তখন কাজ ফেলে রাখার প্রবণতা সবচেয়ে বেশি থাকে। তাই কাজ শুরু করার আগে এই 4টের কোনোটি অনুভব করলে আগে খেয়ে নিতে হবে বা একটু বিশ্রাম নিতে হবে। লজিকটা ঠিক সেটাই। সার্বিক ভিত্তিক চাহিদাগুলো পূরণ না হলে মস্তিষ্ক কোনোভাবেই ফোকাস করতে পারে না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন জাগে। যেহেতু আমাদের নিজেদের জীববিজ্ঞান এবং মস্তিষ্কের গঠনই আমাদের বিরুদ্ধে কাজ করছে, লিম্বিক সিস্টেম সবসময় চাইছে আরামের দিকে ঠেলে দিতে, তাহলে কিভাবে কাজ শুরু করার জন্য জোর করা যায়? এখানেই বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ বইতে বলা হচ্ছে এর সমাধান নাকি লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানে। একটু অবাক লাগছে শুনতে। মানে আইজ্যাক নিউটনের সূত্র দিয়ে কিভাবে কেউ নিজের গাড়ি ধোয়া বা অফিসের রিপোর্ট লেখার কাজ করতে পারে? এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল মানুষের আচরণের সাথে নিউটনের গতিসূত্রগুলোর অদ্ভুত একটা সাদৃশ্য রয়েছে। নিউটনের প্রথম সূত্র বা জড়তার সূত্রের কথা ভাবুন। সূত্রটি বলে স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। আমাদের কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কিন্তু ওই স্থির অবস্থা থেকে প্রথম পদক্ষেপটা নেওয়া। আচ্ছা, মানে সাইকেলের প্যাডেলে প্রথম চাপটা দিতেই সবচেয়ে বেশি শক্তি লাগে। একবার চলা শুরু করলে গতি ধরে রাখাটা সোজা। ঠিক ধরেছেন। আর এই জড়তা ভাঙার জন্য সবচেয়ে জাদুকরী সমাধান হল 2 মিনিট রুল বা 2 মিনিটের নিয়ম। যখনই কোনো কাজ করার কথা মনে হবে এবং লিম্বিক সিস্টেম বাধা দেবে, তখন নিজেকে বলতে হবে যে কাজটা শুধু 2 মিনিটের জন্য করব। ধরুন একটা বড় রিপোর্ট লিখতে হবে, ভাবলেই ভয় লাগে। কিন্তু যদি সিদ্ধান্ত নেওয়া হয় যে শুধু 2 মিনিট বসে রিপোর্টের শিরোনাম আর উদ্দেশ্যটা লিখব, তাহলে কাজটা অনেক সহজ মনে হয়। ও, কারণ তখন লিম্বিক সিস্টেম আর ওই কাজটাকে হুমকি হিসেবে দেখে না। সেভাবে মাত্র তো 2 মিনিট, আচ্ছা ঠিক আছে। কিন্তু 2 মিনিট পর যখন কাজটা শুরু হয়েই যায়, তখন জড়তা ভেঙে গতি চলে আসে। চমৎকার বলেছেন। এই ছোট পদক্ষেপটাই মস্তিষ্কে সামান্য ডোপামিন রিলিজ করে, যা কাজ চালিয়ে যেতে সাহায্য করে। এবার নিউটনের দ্বিতীয় সূত্রের দিকে তাকালে দেখব এটি বল এবং ত্বরণের সম্পর্ক নিয়ে। কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল তার ত্বরণ নির্ধারণ করে। আমাদের দৈনন্দিন জীবনে এই বল হল আমাদের ফোকাস বা মনোযোগ। বুঝতে পারছি।
কেউ যদি একসাথে অনেকগুলো কাজ বা মাল্টিটাস্কিং করার চেষ্টা করে, ধরুন ইমেল চেক করছে, আবার রিসার্চ প্ল্যান বানাচ্ছে, তার ফাঁকে ফাঁকে সোশ্যাল মিডিয়া দেখছে, তাহলে তো ফোকাসের বল বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। পরিণতিতে কোনো কাজেই তেমন কোনো অগ্রগতি বা ত্বরণ হয় না। উৎপাদনশীলতা বাড়াতে হলে একটি নির্দিষ্ট সময়ে একটি কাজে পুরো ফোকাস দিতে হবে। এরপর আসে তৃতীয় সূত্র। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমাদের জীবনেও প্রোডাক্টিভ এবং আনপ্রোডাক্টিভ শক্তি সবসময় একসাথে কাজ করে। এটা আরেকটু বুঝিয়ে বললে ভালো হয়। জীবনে আনপ্রোডাক্টিভ শক্তি বলতে ঠিক কী বোঝানো হচ্ছে? ইতিবাচক শক্তি কাজের দিকে ঠেলে দেয়, যেমন মোটিভেশন বা ভালো কাজের পরিবেশ। অন্যদিকে নেতিবাচক শক্তি বা মনোযোগ বিনষ্টকারী বিষয়গুলো পিছিয়ে দেয়। শুধু ইতিবাচক শক্তি বাড়ালেই হবে না, লক্ষ্য হওয়া উচিত নেতিবাচক শক্তি কমানো। যেমন কেউ মনোযোগ দিয়ে কাজ করতে চায়, কিন্তু তার চারপাশে আড্ডাবাজ সহকর্মীরা আছে। এই নেতিবাচক শক্তি তাকে এগোতে দেবে না। সেখান থেকে দূরে শান্ত পরিবেশে যাওয়া হলো নেতিবাচক শক্তি কমানোর উদাহরণ। এটা আসলেই খুব বাস্তব একটা সমস্যা। আরেকটি বিষয় যা অনেক বেশি পিছিয়ে দেয় তা হল প্যারাডক্স অফ চয়েস। আমি দেখেছি অপশন বা বিকল্প বেশি থাকলে মানুষ মারাত্মক সিদ্ধান্তহীনতায় ভোগে। ধরুন অনেকগুলো প্রজেক্টের অপশন আছে, কোনটা রেখে কোনটা বেছে নেওয়া হবে এই ভাবতে ভাবতেই সময় পার হয়ে যায়। কিন্তু কেন এমন হয়? অপশন বেশি থাকলে মস্তিষ্ক অতিরিক্ত বিশ্লেষণ করতে শুরু করে, যাকে অ্যানালাইসিস প্যারালাইসিস বলা হয়। প্রতিটি বিকল্পের সুবিধা অসুবিধা ভাবতে গিয়ে প্রিফ্রন্টাল কর্টেক্স ক্লান্ত হয়ে পড়ে। এর সবচেয়ে কার্যকর সমাধান হল ডিফল্ট অপশন সেট করা। ডিফল্ট অপশন বলতে কি বোঝানো হচ্ছে? ধরা যাক, আগে থেকেই ঠিক করে রাখা যে যদি কোনো সিদ্ধান্তে পৌঁছানো না যায় তবে নির্দিষ্ট একটি পথ বেছে নেওয়া হবে। যেমন, যদি বুঝতে না পারি কোন প্রজেক্টটা আগে শুরু করব, তাহলে ডিফল্ট হিসেবে সবচেয়ে পুরনো প্রজেক্টটাই আগে ধরব। এতে মস্তিষ্কের উপর চাপ পড়ে না। আচ্ছা, কাজ তো পদার্থবিজ্ঞানের সূত্র মেনে শুরু হলো, কিন্তু মোটিভেশন ছাড়া কি দিনের পর দিন কাজ চালিয়ে যাওয়া সম্ভব? অনেকেই তো মনে করেন আগে ভেতর থেকে তাগিদ আসতে হবে, তারপর কাজ শুরু হবে। যদি আমরা এটাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব যে মোটিভেশনের জন্য অপেক্ষা করাটা একটা মস্ত বড় ফাঁদ। সফল মানুষরা অনুপ্রেরণা আসার জন্য অপেক্ষা করেন না, তারা কাজ শুরু করে দেন আর মোটিভেশন এমনিতেই তৈরি হয়। এখানে জাপানি চাচক্রের একটি চমৎকার উদাহরণ দেয়া যেতে পারে। জাপানি চা চক্রের সাথে কাজ শুরু করার কি সম্পর্ক? সম্পর্কটা হলো ফোকাস। সেখানে শুধু চা বানিয়ে খাওয়াটাই মূল লক্ষ্য থাকে না। চা পাতা নেওয়া, পানি গরম করা, পেয়ালায় ঢালা, প্রতিটি ছোট পদক্ষেপ মনোযোগের সাথে সম্পন্ন করা হয়। কাজগুলোকে যদি এভাবে ছোট ভাগে ভাগ করা হয় এবং শুধু সেই মুহূর্তে ছোট কাজটিতে ফোকাস করা হয়, তাহলে মোটিভেশন হারায় না। বুঝতে পেরেছি, কিন্তু এই প্রক্রিয়ায় একটা বড় মানসিক বাধা হল অতীত নিয়ে পড়ে থাকা। অতীতে কাজ ফেলে রাখার জন্য তো অনেকেই নিজেদের মারাত্মকভাবে দোষারোপ করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। নিজেকে ক্ষমা করতে পারাটা প্রোডাক্টিভিটির জন্য অত্যন্ত জরুরি। ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা যায় যারা অতীতের প্রোক্রাস্টিনেশনের জন্য নিজেকে ক্ষমা করতে পারে, ভবিষ্যতে তাদের কাজ ফেলে রাখার প্রবণতা অনেক কমে যায়। কারণ নিজেকে দোষারোপ করলে যে মানসিক চাপ তৈরি হয় তা আবার শর্ট টার্ম আরামের দিকে ঠেলে দেয়। তার মানে নিজেকে ক্ষমা করার মাধ্যমে আমরা আসলে লিম্বিক সিস্টেমের সেই স্ট্রেস লুপ বা চাপের চক্রটাকে ভেঙে ফেলি। আরেকটা অদ্ভুত মানসিক বাধার কথা জানা যায়, যাকে অমিশন বায়াস বলা হয়। ফাস্ট ফুড খাওয়ার ক্ষতিকর দিকটা খুব সহজেই বোঝা যায়, কিন্তু ব্যায়াম না করার যে দীর্ঘমেয়াদী ক্ষতি সেটা মস্তিষ্ক তাৎক্ষণিকভাবে ধরতে পারে না। কারণ হলো, কোনো কাজ করার নেতিবাচক ফলাফল সাথে সাথে চোখে পড়ে, কিন্তু নিষ্ক্রিয়তার কোনো দৃশ্যমান ফলাফল সাথে সাথে পাওয়া যায় না। এর থেকে বাঁচার উপায় হল নিষ্ক্রিয়তার নেতিবাচক দিকগুলো অত্যন্ত স্পষ্টভাবে কল্পনা করা। এর সাথে ভবিষ্যৎ সত্তা বা ফিউচার সেলফের ধারণাও ওতপ্রোতভাবে জড়িত। ভবিষ্যৎ সত্তা মানে ভবিষ্যতের আমি? ঠিক। মস্তিষ্ক বর্তমানের আমাকে এবং ভবিষ্যতের আমাকে দুজন সম্পূর্ণ ভিন্ন মানুষ হিসেবে চিন্তা করে। ভবিষ্যতের নিজের প্রতি সহানুভূতিশীল হলে কাজ ফেলে রাখার প্রবণতা কমে। আর এর জন্যই বোধহয় ইফ দেন প্ল্যানিংয়ের উপর এত জোর দেয়া হয়। অগ্রিম সিদ্ধান্ত নেয়া, যেমন যদি বিকেল ৩টা না যে তবে ল্যাপটপ খুলে কাজ শুরু করব। লজিকটা খুব সহজ। সিদ্ধান্ত আগে থেকেই নেয়া থাকে বলে
ওই বিকেল ৩টের সময় লিম্বিক সিস্টেম আর প্রিফ্রন্টাল কর্টেক্সের মধ্যে নতুন করে কোনো লড়াইয়ের সুযোগ থাকে না। একে বলা হয় ডিসিশন প্রিলোডিং। তাহলে এসবের মানে কি দাঁড়াচ্ছে? মনস্তাত্ত্বিক কৌশলগুলো তো জানা হলো, কিন্তু প্রতিদিনের জীবনে এগুলো কিভাবে প্রয়োগ করা যায়? মানে শ্রোতারা একেবারে হাতে কলমে কিভাবে নিজেদের প্রশিক্ষণ দিতে পারেন? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়, কারণ শুধু তাত্ত্বিক জ্ঞান থাকলেই হবে না, বাস্তবে এর প্রয়োগ ঘটাতে হবে। এর জন্য সবচেয়ে কার্যকর পদক্ষেপ হল 0 ডে পরিহার করা। 0 ডে মানে যেদিন লক্ষ্যের দিকে কোনো কাজই হয় না, কিন্তু মাঝে মাঝে তো শরীর এতটাই ক্লান্ত থাকে যে কিছুই করতে ইচ্ছে করে না, তখন কি করণীয়? 0 ডের মূল কনসেপ্টটাই হল অবস্থা যাই হোক না কেন, এমন কোনো দিন যেন না যায় যেদিন লক্ষ্যের দিকে এক পাও আগানো হয়নি। যদি বই পড়ার লক্ষ্য থাকে, তবে অন্তত 1 প্যারাগ্রাফ পড়া। এই ছোট অগ্রগতিগুলোই মোটিভেশন ধরে রাখে। এটা সত্যি একটা দারুণ দৃষ্টিভঙ্গি। আর যখন বড় কাজ দেখে ভয় লাগবে, তখন নাকি সেলফ ইন্টারোগেশন বা নিজেকে প্রশ্ন করার একটা টেকনিক ব্যবহার করা যায়। সেটা কিভাবে কাজ করে? নিজেকে থামিয়ে 3টি যৌক্তিক প্রশ্ন করতে হবে। 1. আজকের শীর্ষ 3টি অগ্রাধিকার কি? 2. এই কাজটা কিভাবে আরও সহজ করা যায়? এবং 3. কাজটা না করলে ক্ষতিটা কি হবে? এই প্রশ্নগুলো মস্তিষ্ককে আবেগ থেকে সরিয়ে ফোকাসে ফিরিয়ে আনে। আমি বুঝতে পারছি। এর পাশাপাশি একটি সাপ্তাহিক শিডিউল বা রুটিন তৈরির বিষয়টা খুব জোরালোভাবে উঠে আসে। বলা হয়, সপ্তাহে আমাদের হাতে মোট 168 ঘণ্টা থাকে। হ্যাঁ, এই 1668 ঘণ্টার একটা স্পষ্ট হিসাব থাকা প্রয়োজন। 2 মিনিট রুল এবং ইফ দেন স্টেটমেন্ট ব্যবহার করে কাজের ব্লক তৈরি করতে হবে। শুধু কাজের ব্লক নয়, কখন বিশ্রাম নেওয়া হবে তারও একটা নির্দিষ্ট সময় ক্যালেন্ডারে থাকতে হবে। অর্থাৎ 10টার আগে 15 মিনিট সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হবে, এটাও ক্যালেন্ডারে আগে থেকেই ঠিক করা থাকতে হবে। অবশ্যই। আর এখানে সবচেয়ে বড় সতর্কতা হলো তথ্য গ্রহণের সময়টাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। আমরা অনেক সময় অপ্রয়োজনীয় পডকাস্ট শুনি বা আর্টিকেল পড়ি এটা ভেবে যে আমরা খুব প্রোডাক্টিভ কিছু করছি। একে বলা হয় ফেক প্রোডাক্টিভিটি। তাই এর জন্য একটা নির্দিষ্ট গণ্ডি থাকা অত্যন্ত জরুরি। সত্যি, আজকের এই আলোচনায় আমরা প্রোক্রাস্টিনেশনের পেছনের বিজ্ঞান থেকে শুরু করে একেবারে প্র্যাকটিক্যাল কিছু সমাধান পেলাম। লিম্বিক সিস্টেমের লড়াই, নিউটনের সূত্রের প্রয়োগ, 2 মিনিটের নিয়ম, নিজেকে ক্ষমা করা এবং 0 ডে পরিহার করে সাপ্তাহিক শিডিউল মেনে চলা, এগুলো প্রত্যেকটি অত্যন্ত শক্তিশালী টুল। হ্যাঁ, এই ছোট ছোট পদক্ষেপগুলোর মাধ্যমেই সেই 8 বছর ধরে আটকে থাকা তাক বানানোর মতো দীর্ঘসূত্রতা থেকে বের হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। যদি আজকের এই ডিপ ডাইভ সবার ভালো লেগে থাকে এবং কৌশলগুলো কাজে আসে, তবে অবশ্যই আমাদের ইংলিশি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের আরও নতুন বিষয় নিয়ে বিশ্লেষণ করতে উৎসাহিত করে। আজকের এই দীর্ঘ আলোচনায় যুক্ত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। বিদায় নেওয়ার আগে একটি বিষয় সবার চিন্তার জন্য রেখে যেতে চাই। একটু ভেবে দেখলে বোঝা যায়, বর্তমান আধুনিক পৃথিবীটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যা সারাক্ষণ আমাদের লিম্বিক সিস্টেমকে সুরসুরি দিয়ে ডোপামিন রিলিজ করার চেষ্টা করে। স্মার্টফোন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার অন্তহীন নিউজ ফিড সবকিছুই মনোযোগ কেড়ে নেওয়ার জন্য ওত পেতে আছে। তাহলে প্রশ্ন হল, সবকিছুই যখন আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সকে পরাস্ত করার জন্য তৈরি, তখন আগামী প্রজন্ম কাজ শুরু করা বা গেটিং স্টার্টেডের সংজ্ঞা কিভাবে নির্ধারণ করবে? এই ভাবনাটি সবার জন্যই তোলা রইল। ভালো থাকবেন সবাই।